নমস্কার, জাতির কথার আজকের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রণদীপ্ত শীল। আজ আমার সঙ্গে রয়েছেন জাতির কথার দুজন সহকর্মী, একজন সুদীপ্ত দা, আরেকজন হচ্ছেন শান্তনু দা। নমস্কার। নমস্কার। আজকে ছোটবেলা থেকেই যা শুনে এসেছি, যা জেনে এসেছি, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস। আজ এই বিষয়ে আলোচনা করতেই আমি এবং আমার দুই সহযোদ্ধা আজ এসেছি, সহকর্মী সহযোদ্ধা। প্রথম প্রশ্ন আমি রাখবো সুদীপ্তদার কাছে। একটা নতুন কথা এখন এই একসময় তো এই ভাষা আন্দোলনের যারা যোদ্ধা, যারা শহীদ হয়েছিল, ভাষা শহীদ, এই রফিক, জব্বার, তারপরে বরকত, আবুল, এদের ব্যাপারে কথা বলা হয়। তো তারপর এখন আমরা একটা পরিবর্তন দেখছি যে এখন এদেরকে ছেড়ে বলা হচ্ছে যে ভাষা শহীদদের আসল নায়ক, এই ভাষা আন্দোলনের মূল কাণ্ডারি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত। তো আমি আপনার কাছে প্রথম প্রশ্ন করছি সুদীপ্তদা, যে ধীরেন্দ্রনাথ দত্ত আসল নাকি এই জব্বার, বরকত এদের গ্রুপটা, এটা যদি আপনি একটু বলেন দর্শকদের। দেখো, সমস্যাটা যেটা হয়েছে, যেটাকে বলা হয় যে ভাষা আন্দোলন, মাতৃভাষা বাংলায় ভাষার জন্য আন্দোলন, মানে দাবি করা হয় যে পাকিস্তানিরা ভাষা কেড়ে নিতে চেয়েছিল এবং বাঙালিরা সেটা মেনে নেয়নি। ব্যাপারটা কিন্তু সেটা নয়। ব্যাপারটা হচ্ছে পূর্ব পাকিস্তানের যেসব বাংলাভাষী মুসলিমরা রয়েছে তাদের ঠিক সেইভাবে উর্দুটা সেইভাবে ঠিক সরকারও ছিল না, বুঝলে? এই কারণে তারা মনে করেছিল যদি উর্দু যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা সরকারি চাকরিতে ওইভাবে মানে স্থান করতে পারবো না, আমরা সব কিছু দিক থেকে বঞ্চিত হবো। এদিক থেকে যারা এদিকটা আমাদের পুরো, যেরকম আমাদের প্রত্যেকটা রাজ্যে বেশি যে একটা সিভিল সার্ভিস ক্যাডারদের আছে, তখন তো পূর্ব পাকিস্তান, বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, ওই সময় পূর্ব পাকিস্তানের একটা ক্যাডার ছিল। এখন এই পূর্ব পাকিস্তানের ক্যাডার যারা ভারত থেকে যে বিহারি মুসলিমরা, তারপর বেঙ্গল থেকে যে বাংলাভাষী মুসলিমরা ওখানে যায়, তারা তো উর্দুতে পারদর্শী ছিল। এখন এদের ধারণা ছিল যে উর্দুভাষী যারা আসে তারা উর্দু জানার কারণে সরকারি চাকরিতে সব দিক থেকেই এগিয়ে থাকবে। ঠিক এই কারণেই বাংলাভাষী মুসলিমরা সর্বপ্রথম বিরোধ শুরু করে। মজলিস নামে একটা। আপনি কি বলতে চান যে তাহলে বাংলা ভাষার প্রতি, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, এটার প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না? ভালোবাসা যদি হয় তাহলে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা 46 সালের কলকাতা, নোয়াখালী সহ পুরো বাংলাতে যে বিস্তীর্ণ অঞ্চলে যে দাঙ্গা হয়, কাদের উপরে দাঙ্গা করা হয়েছিল? নিশ্চয়ই পাঞ্জাবিদের লোকদের প্রতি কিংবা তামিল, মারাঠিদের প্রতি করা হয়নি। কাদের প্রতি হয়েছিল? যারা বাংলার আদি সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুই মেনে চলে। তারাই তো, যদি বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসায় থাকতো তাহলে এই গণহত্যাটা কেন চালালো? আর যারাই গণহত্যা চালালো 46 সালে, তারাই 52 সালে গিয়ে একদম মানে মস্ত বড় বাঙালি প্রেম হয়ে গেল। তারাই একটা বাংলাকে দ্বিখণ্ডিত করে পাকিস্তান নামক একটা মুসলিম রাষ্ট্রের দিকে চলে গেল। এবার আমি ফিরে যাব সুদীপ্তদার কাছে। আপনি একটু এই যে তত্ত্বটা, এই ধীরেন্দ্রনাথ দত্তের যে তত্ত্বটা, যেটা ভাষা আন্দোলন এলেই এখনই ইদানিং শোনা যায়, ঠিক আছে, আপনি একটু এই ব্যাপারে ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আপনি একটু দর্শককে বলুন যে আপনি কি জানেন ওনার সম্পর্কে। ধীরেন্দ্রনাথ দত্তকে বলা হয় তিনি পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে সর্বপ্রথম বাংলা ভাষার পক্ষে কথা বলেছিলেন। দেখো, জিন্নাহ পূর্ব পাকিস্তান মানে পাকিস্তান হওয়ার পরে একবারই ঢাকায় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তখনই উনি বলেছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপরে উনি ফিরে যান আবার ফরাসিতে। তারপরে একটা সংগঠন তৈরি হয়, কয়েকটা মুসলিম মিলে, কিছু হিন্দুও ছিল, তার নাম মজলিস, তারপরে পুরো নামটা মনে নেই, মজলিস দিয়ে শুরু। তারাই প্রথমে বিরোধ শুরু করে, যেটা আমি প্রথমে বললাম ওই তত্ত্বটা দিয়ে। আচ্ছা, তার জানুয়ারি এবং শেষের দিকে কি ফেব্রুয়ারি প্রথম দিকে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে বাংলাকেও পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হোক, উর্দু না, যে উর্দুতে পাকিস্তানের রাষ্ট্রভাষা থাকুক কিন্তু বাংলাকেও করা হোক, এবং পূর্ব পাকিস্তানের রাজ্য ভাষা শুধুমাত্র বাংলায় থাকুক। কারণটা আমি
প্রথমেই বললাম যে বাংলা ভাষায় কারণে, এবং এই এতে তৎকালীন যারা অন্যান্য যারা হিন্দু এমপি ছিল, শিরিশচন্দ্র চট্টোপাধ্যায়, প্রেমহরি বর্মন, আচ্ছা। এরাও সমর্থন দিয়েছিল। ধীরেন্দ্রনাথ দত্তর এই যে বাংলা ভাষাতে যে দাবিটা করা যে পশ্চিম পাকিস্তানের, এই বিষয়টা কিন্তু সেখানে ক্লোজ হয়ে যায় পুরো। আচ্ছা। তারপরে যেটা আমি বললাম, তার যে বলেছিলাম তোমাকে আগেও যে ধীরেন্দ্রনাথ দত্ত এমন তাকে যেভাবে বাঙালি হিন্দুরা যেভাবে পূজা করে, যে একজন হিন্দুই এই করেছে, যে হিন্দু হিসাবে যে গর্ব করা হয়, হিন্দু হিসাবে গর্ব করার মতন এমন কোনো কাজ উনি করেননি যা গর্ব করতে হবে। উনি যখন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মন্ত্রী ছিল, তখন সেই অ্যাসেম্বলিতে একজন বিধায়ক ছিল, নাম হচ্ছে চিত্তরঞ্জন সুতার। আচ্ছা, চিত্তরঞ্জন সুতার। আচ্ছা, মানে স্বাধীন বঙ্গভূমি আন্দোলনে যুক্ত ছিল, কালিদাস বৌদ্ধবাদী স্বাধীন লোক। তিনি ছিলেন সম্পূর্ণ নির্দলীয় এমপি। আচ্ছা। তিনি যখনই বিধানসভাতে পাকিস্তানে হয়ে যাওয়া, বিশেষ করে পূর্ব পাকিস্তানে হয়ে যাওয়া হিন্দুদের উপর নির্যাতনের কথা বলতেন, তখন তিনি তাদেরকে থামিয়ে দিতেন। হ্যাঁ, বলতেন আপনি পাকিস্তানের হিন্দুদের মুসলিমদের ভিতরে দাঙ্গা করেছেন, পাকিস্তানের ভিতরে পাকিস্তানের মাটিটা পবিত্র মাটি। এবং যখন মন্ত্রী ছিল একজন অর্থমন্ত্রী অক্ষয় কুমার দাস, তারা বলতো যে ভারত থেকে হিন্দুরা ঢুকে পাকিস্তানে ঢুকে মুসলমান সেজে হিন্দুদের উপরে অত্যাচার করছে, এমন কথা বলতো। এবং ধীরেন্দ্রনাথ দত্তরা সেই কথাকে সমর্থনও করতো। এবং কি যখনই পূর্ব পাকিস্তানের কোথাও হিন্দুরা সভা সমাবেশ করতো, তাদের উপর নির্যাতনের কথা বলতো, তখন সেখানে পাকিস্তানের প্রশাসন থেকেও সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াতো ধীরেন্দ্রনাথ দত্ত। কখনো প্রশাসনকে দিয়ে, কখনো তার ভাড়া করা গুন্ডাকে দিয়ে সভা সমাবেশ। এহেন একজন মানুষকে তাহলে পাকিস্তান গভর্নমেন্ট তাহলে 1971 সালে অপারেশন সার্চলাইটের সময় মারলো কেন? পাকিস্তান গভর্নমেন্ট তো রণদা প্রসাদ শাহকে মেরেছিল। ভবানী প্রসাদ মানে রণদা প্রসাদের ছেলেকে, তাই তো? ছেলেকে মেরেছিল, বড় ছেলে প্লাস বাপকে। রণদা প্রসাদ শাহ কি করেছিল, যুগেন্দ্রনাথ মন্ডলটা খালি তো বলেছিল যে পাকিস্তান আসবে, কিন্তু সিলেটকে পাকিস্তানের ভিতরে আনার জন্য। কিন্তু সিলেটে যে পাকিস্তানে আসবে, যে গণভোট হবে, ভোট আর তো ফ্রিতে হয় না, টাকা খরচ হয়। পাকিস্তানের পক্ষে পুরো খরচটা বহন করেছিল রণদা প্রসাদ শাহ। তাহলে এই লোকেদের এই পাকিস্তানের তারপরে হিতৈষীদের তাহলে মারলো কেন পাকিস্তান? কারণ পাকিস্তান হিন্দু হিটুদের মারলো কেন প্রথমটা এইখানে, কারণ তারা হিন্দুদের ঠিক ভরসা করতো না, ভরসা করতো না। এদের মধ্যে আরো এই ধারণা ছিল যে তোমরা নিজের জাতি সহজাতি হতে পারার জন্য পাকিস্তানে কি হবে, তোমরা নিজের সহজাতি নিজের এর বিরুদ্ধে গিয়ে তোমরা আমাদের সাথে দিয়ে, তোমরা তো এরপরে প্রয়োজন, এখন পাকিস্তানে আন্দোলন চলছে, এখন তোমরা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, তার কি গ্যারান্টি আছে? 24 বছর আগেই দেখেছি তোমাদের সব কিছু। এবার আমি শান্তনুদাকে এবার জিজ্ঞেস করব, হিন্দুদের পার্সপেক্টিভটা আপনি একটু বলুন। যারা ধরুন পাকিস্তানে গেছে, আমি নিজের ধর্মে মানে যারা গেছিল তারা অধিকাংশই একটু মানে কথা বলিনি। আচ্ছা, জেনারেল নিয়াজির একটা বই আছে, যিনি আমির আব্দুল্লাহ খান নিয়াজি, যিনি পূর্ব পাকিস্তানের শেষ গভর্নর, আমি বইটা পাঠিয়ে দেবো। ওখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন এই কথা যে উনি সেখানে সরাসরি প্রত্যেকটা হিন্দুকেই, যারা 46 সালে যারা পাকিস্তানকে সমর্থন করেছিল, 47 সালে যারা ভারতের বদলে পাকিস্তানকে সমর্থন করেছিল, তিনি বলেছে যে এদেরকে ঠিক আমরা ভরসা করতে পারি, এবং এরা তলে তলে ভারতের সাথে মিলে ষড়যন্ত্র করেছে পাকিস্তানকে বরবাদ করার জন্য, সেই জন্য আমরা এদেরকে হত্যা করেছিলাম। নমস্কার, জাতির কথার আজকের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রণদীপ্ত শীল। আজ আমার সঙ্গে রয়েছেন জাতির কথার দুজন সহকর্মী, একজন সুদীপ্ত দা, আরেকজন হচ্ছেন শান্তনু দা। নমস্কার। আজকে ছোটবেলা থেকেই যা শুনে এসেছি, যা জেনে এসেছি, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস। আজ এই বিষয়ে আলোচনা করতেই আমি এবং আমার দুই সহযোদ্ধা আজ এসেছি, সহকর্মী সহযোদ্ধা। প্রথম প্রশ্ন আমি রাখবো সুদীপ্তদার কাছে। একটা নতুন কথা এখন এই একসময় তো
এই ভাষা আন্দোলনের যারা যোদ্ধা, যারা শহীদ হয়েছিল, ভাষা শহীদ, এই রফিক, জব্বার, তারপরে বরকত, আবুল, এদের ব্যাপারে কথা বলা হয়। তো তারপর এখন আমরা একটা পরিবর্তন দেখছি যে এখন এদেরকে ছেড়ে বলা হচ্ছে যে ভাষা শহীদদের আসল নায়ক, এই ভাষা আন্দোলনের মূল কাণ্ডারি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত। তো আমি আপনার কাছে প্রথম প্রশ্ন করছি সুদীপ্তদা, যে ধীরেন্দ্রনাথ দত্ত আসল নাকি এই জব্বার, বরকত এদের গ্রুপটা, এটা যদি আপনি একটু বলেন দর্শকদের। দেখো, সমস্যাটা যেটা হয়েছে, যেটাকে বলা হয় যে ভাষা আন্দোলন, মাতৃভাষা বাংলাভাষায় ভাষার জন্য আন্দোলন মানে দাবি করা হয় যে পাকিস্তানিরা ভাষা কেড়ে নিতে চেয়েছিল এবং বাঙালিরা সেটা মেনে নেয়নি। ব্যাপারটা কিন্তু সেটা নয়। ব্যাপারটা হচ্ছে পূর্ব পাকিস্তানের যেসব বাংলাভাষী মুসলিমরা রয়েছে তাদের ঠিক সেইভাবে উর্দুটা সেইভাবে ঠিক সরগরম ছিল না, বুঝলে? এই কারণে তারা মনে করেছিল যদি উর্দু যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা সরকারি চাকরিতে ওইভাবে মানে স্থান করতে পারবো না, আমরা সব কিছু দিক থেকে বঞ্চিত হবো। এদিক থেকে যারা এদিকটা আমাদের পুরো যেরকম আমাদের প্রত্যেকটা রাজ্যে বেশি একটা সিভিল সার্ভিস ক্যাডারদের আছে, তখন তো পূর্ব পাকিস্তান, বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, ওই সময় পূর্ব পাকিস্তানের একটা ক্যাডার ছিল। এখন এই পূর্ব পাকিস্তানের ক্যাডার যারা ভারত থেকে যে বিহারি মুসলিমরা, তারপর বেঙ্গল থেকে যে বাংলাভাষী মুসলিমরা ওখানে যায়, তারা তো উর্দুতে পারদর্শী ছিল। এখন এদের ধারণা ছিল যে উর্দুভাষী যারা আসে তারা উর্দু জানার কারণে সরকারি চাকরিতে সব দিক থেকেই এগিয়ে থাকবে। ঠিক এই কারণেই বাংলাভাষী মুসলিমরা সর্বপ্রথম বিরোধ শুরু করে। মজলিস নামে একটা, আপনি কি বলতে চান যে তাহলে বাংলা ভাষার প্রতি, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, এটার প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না? ভালোবাসা যদি হয় তাহলে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা 46 সালের কলকাতা, নোয়াখালী সহ পুরো বাংলাতে যে বিস্তীর্ণ অঞ্চলে দাঙ্গা হয়, কাদের উপরে দাঙ্গা করা হয়েছিল? নিশ্চয়ই পাঞ্জাবিদের লোকদের প্রতি কিংবা তামিল মারাঠিদের প্রতি করা হয়নি। কাদের প্রতি হয়েছিল? যারা বাংলার আদি সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুই মেনে চলে। তারাই তো, যদি বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসায় থাকতো তাহলে এই গণহত্যাটা কেন চালালো? আর যারাই গণহত্যা চালালো 46 সালে, তারাই 52 সালে গিয়ে একদম মানে মস্ত বড় বাঙালি প্রেম হয়ে গেল। তারাই একটা বাংলাকে দ্বিখণ্ডিত করে পাকিস্তান নামক একটা মুসলিম রাষ্ট্রের দিকে চলে গেল। আচ্ছা, এবার আমি প্রশ্নটা করে রাখবো শান্তনুদার কাছে। আচ্ছা শান্তনুদা, প্রশ্নটা আমি আপনার কাছে এটাই করব, যেটা আমি এই দাদাকেও করলাম, যে ধীরেন্দ্রনাথ দত্ত, শুধু ধীরেন্দ্রনাথ দত্তই নয়, রণদা প্রসাদ সাহা এবং তৎকালীন আরো অনেক হিন্দু ছিল যারা কিন্তু পাকিস্তান আমলে বেশ বড় বড় পদে গিয়েছিল। আমি আপনার কাছে জানতে চাই যে এনাদের আজকে যে কথাটা বলা হচ্ছে যে ভাষা শহীদের মধ্যে বা ভাষা আন্দোলনের মূল কাণ্ডারি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত, এবং বাংলা ভাষার জন্য সর্বপ্রথম তার মন কেঁদে উঠেছিল। একটু যদি আপনি আমাকে একটু হাইলাইট করেন যে তার ভূমিকাটা কি ছিল, কারণ তার আগেও তো বাংলাদেশের পূর্ব পাকিস্তান এবং তার আগে পূর্ববঙ্গ, এর উপর দিয়ে তো অনেক ঝড় বয়ে গেছে, রক্তারক্তি, প্রচুর হিন্দু খুন হয়েছে। এই সময় এনাদের নাম উঠে আসেনি কেন? এনাদের কি ভূমিকা তখন? প্রথমে বলে দিই যে পাকিস্তান দেশটা হলো কেন, মানে অস্তিত্ব এলো কেন? কারণ কিছু মানুষ যাদের ধর্ম মুসলমান হতে পারে কিন্তু তারা ওয়েলদি ফ্যামিলি, মানে সম্ভ্রান্ত পরিবারের লোকজন, তারা দেখলো যে এই যে কংগ্রেস বা এই যে কমিউনিস্ট পার্টি বা অন্য যত পার্টি আছে তাতে তাদের কোনো ঠাঁই নেই, হচ্ছে না, বা রাজারা যারা ছিল মুসলমান তাদেরও কোনো আপলিফটমেন্ট হচ্ছে না পলিটিক্যালি। তো সেই জন্য ইনশিওর করার জন্য যাতে আমাদের সেফটি, সিকিউরিটি পলিটিক্যালি যাতে মেনটেন হয়, সেই জন্য প্রথমত পাকিস্তানটা করা হবে। এবার বুঝতে হবে যে বাঙালি, মুসলমান, হিন্দুরা
1911-তে যেখানে বাংলা ভাগ হওয়ার পরে আবার জুড়েও গেল, এত আন্দোলন হলো, তারপরেও এই বাংলা ভাগ করে একটা মৌলবাদী মুসলমান রাষ্ট্র একটা অঙ্গ কেন করতে চাইল তারা, মানে বাঙালি মানুষরা? সেটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হয় যে মুসলিম লীগ কি চেয়েছিল বা কি পাল্টেছিল 1935 সালের পরে। ব্যাপারটা হচ্ছে যখন 1935 সালে ইলেকশনেতে মুসলিম লীগের একটা ভরাডুবি হলো কংগ্রেসের কাছে এবং ভারতবর্ষেতে, তখন তারা এটা বুঝতে পারলো যে এমনি পলিটিক্স করে মুসলমানদের ভোটই তারা পাচ্ছে না, অন্যদের ভোট তো ছেড়েই দিন, মুসলমানদের ভোটই পাচ্ছে না। তখন দেখতে পারলো যে এই সমাজকে ভাঙতে হবে, এই সমাজের ভেতরে বিষ ঢালতে হবে, এই বিষ ঢালার পরে এই দেশকে ভাঙতে হবে। তখন কি করলো, যখন 1940 সালে যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে, তখন সব কংগ্রেসি যারা নেতা নেত্রী ছিলেন তাদেরকে তো জেলে পুরে দেওয়া হলো ব্রিটিশদের দ্বারা। তখন ওরা গা গঞ্জে গিয়ে এই মুসলমান গোড়া যে মতদর্শ সেটাকে প্রচার করলো, মানে রেডিক্যাল ইসলাম। এক্স্যাক্টলি। কারণ যে বাঙালিরা শুধু বাংলা এবং তার কৃষ্টি সংস্কৃতিকে মানত, ধর্মকে বিভেদ করে মানত না, যে তোমার এটা আমার এটা এইভাবে ভাবতো না, তারা হঠাৎ করে কিরম করে গ্রেট ক্যালকাটা কিলিং করতে পারে, এটা একটা বিশাল বড় প্রশ্ন, যেটা আমরা আমাদের মতন হিন্দুরা, মানে যারা ওপার থেকে এসছে সেই হিন্দুরা, তারা ভাবছে যে কিরম করে এটা হতে পারে। তো সেই সময় 1940-এর সময় যখন কুইট ইন্ডিয়া মুভমেন্টেতে কংগ্রেসি লিডারদেরকে জেলে পুরে দেওয়া হলো, তখন তারা কাগঞ্জে গিয়ে এই র্যাডিক্যাল ইসলামটাকে প্রচার করতে শুরু করলো। তখন আস্তে আস্তে বাঙালি মুসলমান জনগণের ভেতরে এটা ঢোকানো হলো যে এই পৃথিবী বানিয়েছে একজন, তার কথাতেই চলতে হবে, এবং তার কথাটা হচ্ছে পাকিস্তান বানাতে হবে। সেই জন্য সেই সময় কিন্তু বাংলা ভাষাভাষী এই যে আবেগ, সেটা কাজ করলো না। তারা কিন্তু হিন্দুদের মেরে, হিন্দুদের বাড়িঘরদর পুড়িয়ে জ্বালিয়ে তারা পাকিস্তান বানালো, এবং মানে পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তান বানিয়ে তাকে আলাদা করলো। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, তাই না হলে এই বঙ্গও পাকিস্তানে চলে যেত এবং হিন্দুদেরকে পলায়ন করতে হতো। এবার ব্যাপারটা হচ্ছে, তো এমন কি হলো, যখন মুসলমানরা নিজের দেশ পেয়ে গেল, তারপরেও তারা বাংলা ভাষা হঠাৎ করে মনে হলো, যেন আগে মনে ছিল না যে আমরা বাংলা ভাষা বলি, আমরা আলাদা হয়ে যাব, বা আমাদেরকে অধিকার দেওয়া হবে কি দেওয়া হবে না, এর কোনো প্রশ্ন কিন্তু কারোর ভেতর তখন ছিল না। তারা উগ্র মৌলবাদ দ্বারা চালিত হয়েছে এবং হিন্দুদেরকে নিজের ভাই বোন না ভেবে নিজের শয়তান, মানে যেটাকে বলে ইসলামের শয়তান, সেই শয়তান ভেবে তাদেরকে মেরে দেওয়া হলো, তাদের মা বোনদেরকে রেপ করা হলো এবং তাদেরকে ভাগিয়ে দিয়ে ইসলামী রিয়াসত প্রতিষ্ঠা করা হলো। রিয়াসতে মদিনা রিয়াসতে মদিনা বলতো জিন্না। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমত বাংলা ভাষাভাষীর এই যে জাতীয়তাবাদ, সেটা হঠাৎ করে এলো কেন, এবং সেটার জন্য যে পাকিস্তান হলো সেটা কেন হলো, সেটা আমি বুঝতে হবে। হচ্ছে পাকিস্তান কিন্তু, মানে এখন যে পাকিস্তান, সেই পাকিস্তান কিন্তু এটা ভাবেইনি যে ওইখানের দেশ, মানে বাংলাদেশ যেটা এখন, ওটাও আমাদের সাথে আসবে, প্রথম এটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে, আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু এখনো আপনারা স্ট্যাটিস্টিক্যালি দেখতে পারেন জিডিপির দিক থেকে পাকিস্তানের থেকে কিন্তু বেশি, উইদিন 30-40 ইয়ার্স কিন্তু ডবল হয়ে গেছে, যেখানে পাকিস্তান 70 বছর বয়স। কারণ আসল প্রোডাকশনটা বাংলাদেশে। এবার ব্যাপারটা হচ্ছে, যদি বাংলাদেশে প্রোডাকশন বেশি, পপুলেশন বেশি, অধিকারও যদি বেশি দিয়ে দিই, তাহলে আমরা যে পাকিস্তানটা বানালাম, পাকিস্তান মানেটা কি? পি ফর পাঞ্জাব, এ ফর আজাদ কাশ্মীর, আর সিন্ধ মানে হচ্ছে এস হচ্ছে সিন্ধ, বালুচিস্তান বি থেকে, এবং খাইবার পাখতুনখোয়া কি থেকে। এই দিয়ে পাকিস্তান নামটা কিন্তু পুরো এখনের যে পাকিস্তান আছে সেইটার জন্যই প্ল্যান্ড ছিল। রহমত চৌধুরী আলী কিন্তু সেটার জন্যই উনি বলেছিলেন যে এই ভূখণ্ডটাকে পাকিস্তান বানাতে হবে। তো হঠাৎ করে একটা গিফট চলে এলো পূর্ব পাকিস্তান, এটাকে কিরমভাবে সুস্থতে হবে, এবং আমার মানে পাকিস্তান যেটা ওয়েস্ট পাকিস্তান, এখন পাকিস্তান, সেটা কিরকম করে সমৃদ্ধ করতে হবে, এই পরিকল্পনাতে প্রথমত সরকার, তারপরেতে
সৈন্য মানে আর্মি দুজনেই এই পরিকল্পনাতে নিজেদেরকে ইনভেস্ট করলো। এবার তাতে কি হলো যে এইখান থেকে সব নিয়ে মানে বাংলাদেশ থেকে সব নিয়ে পাকিস্তানে দেওয়া হলো। এতে পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ সে আর কিছু থাকলো না। তখন এই অধিকারের জন্য আসল লড়াইটা লড়ে কিন্তু এই বাংলা ভাষা যে বলা হয়, এটা মনে রাখা উচিত আমাদের। প্রথমের দিকে কিন্তু বাংলা ভাষার জন্য কোনো যুদ্ধ ঘোষণা বা এই কিছু হয়নি। জিন্নার সময় তো জিন্না নিজেই বলেছিলেন এটা কিন্তু উর্দু ভাষীদের দেশ হবে, এটা কোনো বাংলা বা অন্য কোনো ভাষা হবে না। তখন কিন্তু সেভাবে কিছু হয়নি। যখন বোঝা গেল যে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান যেটা সেটা কিছু দেওয়া হবে না, সেইখান থেকেই আসল বিপ্লবটা শুরু হলো। তারপরে সেটাকে বাংলা ভাষাভাষী যখন পাকিস্তানের আর্মি খান সেনা যখন এসে বলে এরা হিন্দুই, এরা হাফ হিন্দু, এরা মুসলমান নয়, তখন আসল বাঙালি মুসলমানরা বুঝতে পারলো এরা তো আমাদেরকে মুসলমানই হবে না, তো এরা এদের সাথে থেকে লাভটা কি, এরা শুধু শোষণ করবে, এরা তো হিন্দু হবে, কাফের হবে। তখন তারা এই হিন্দু নেতাদের কাছে গেল। কারণ এটা বুঝতে হবে মুসলমান পলিটিশিয়ানসরা বা পলিটিক্যাল লিডার্সরা কিন্তু অতটাও এক্সপিরিয়েন্সড নয়। যেখানে হিন্দু নেতারা, সে বাংলাদেশে হোক কি পাকিস্তানে হোক, তারা কিন্তু প্রচণ্ড এক্সপিরিয়েন্স, বিকজ তারা কংগ্রেসে ছিল কিছুদিন অন্য পার্টিতে ছিল, তারা কিন্তু ক্ষমতা ভোগ করেছে। এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি এই একই কথা মুসলিম নেতাদের ক্ষেত্রে কেন হবে না? জিন্নাও তো কংগ্রেসে ছিলেন এবং যথেষ্ট পোড় খাওয়া, এবং তারা তো অনেক মডার্ন ছিলেন, জিন্নাও তো কংগ্রেস থেকেই এসেছিলেন। আর এছাড়াও আপনার বাকি যে নেতারা, তারা যে এক্সপিরিয়েন্স নয়, কথাটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? যেমন ধরুন খোয়াজা নাজিমউদ্দিন বলুন, বা সোহরাবর্দীকে বললাম, খাজা নাজিমউদ্দিন, লিয়াকত আলী, এটা তো প্রত্যেকে আপনার বেশ, মোহাম্মদ আলী বগরা, এটা তো অনেক দিনের পোড় খাওয়া পলিটিশিয়ান। জিন্নাও তো কংগ্রেস থেকে এসেছিলেন। এবার বলে দিই, জিনিসটা হচ্ছে আমি পার্সোনাল কাউকে বলিনি যে এর এক্সপিরিয়েন্স নেই ওর এক্সপিরিয়েন্স নেই। আমি বলছি সেটা হচ্ছে অ্যাজ আ পার্টি, অ্যাজ আ পলিটিক্যাল লিডারশিপ তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। এখানে প্রথম প্রশ্ন, জিন্না তো এক্সপিরিয়েন্স ছিল, জিন্না তো কংগ্রেস থেকে এসেছিল। জিন্না কংগ্রেস থেকে এসেছিল, কংগ্রেসের লিডার্সরা ওকে বানিয়েছিল, ওর অনেক পদ দেওয়া হয়েছিল। তারপরে 1921 সালেতে অফিসিয়ালি কংগ্রেস ছেড়ে দিয়ে মুসলিম লীগটা পুরোটা করেনি। প্রথমত এটা বুঝতে হবে, কংগ্রেসের কিন্তু পোড় খাওয়া পলিটিশিয়ান ছিল জিন্না। সে মুসলিম লীগ করতে এসেছিল প্রথমত কারণ মুসলিমদেরকে ন্যাশনাল ইন্টারেস্টে জুড়তে হবে এর জন্য। তারপরে সে কংগ্রেস থেকে সরে যায় ডিউ টু গান্ধী এবং সার্টেন সিচুয়েশনস। এরকম কিন্তু সবাই নয়, সবাই হলে ওদের একটা এক্সপিরিয়েন্স লিডারশিপ তৈরি হতো। জিন্না যখন মারা গেলেন তারপরে কিন্তু একটা পলিটিক্যাল ভ্যাকিউম দেখা গেছিল, যেটা যদি পলিটিক্যাল হিস্ট্রি অফ পাকিস্তানের উপরে যদি আপনি পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন। এই ভ্যাকিউমের জন্যই আর্মি কিন্তু আসতে হলো, বিকজ ভ্যাকিউম না থাকলে আর্মি আসতো না ক্ষমতায়। তো সেই জন্য পলিটিক্যাল, এবং সব থেকে বড় কথা 1940 সালের দিকে একটু বাংলাতে ক্ষমতা পেয়েছিল, তাও কোলিশনে, সবাই একসাথে নয়, 1, 2, ওরা অখণ্ড যে কন্ট্রোল যেটাকে বলা হয়, ক্ষমতাকে ভোগ করা, সেটা কিন্তু করতে পারেনি। ওরা প্রিপারেশন করেছে পাকিস্তান বানাতে হবে সেই জন্য। তো সেই জন্য যেখানে কংগ্রেস সারা দেশে প্রত্যেকটা জায়গাতে নিজেদের একটা অখণ্ড রাজত্ব স্থাপন করতে পেরেছিল, পলিটিক্যালি ডেমোক্রেটিক্যালি তাদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছিল। যেরকম কংগ্রেস প্রথম চেয়েছিল হিন্দুস্তানি ভাষাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করতে, তারা ওটা থেকে কিন্তু সরে আসে। তারা বলে মাল্টি কালচারাল, মাল্টি লিঙ্গুয়াল থাকবো আমরা, কোনো রাষ্ট্র ভাষা রাখবো না, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাখবো না, মানে একটা ল্যাঙ্গুয়েজ রাখবো না, এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনো একটা থাকবে না, 21টা 22টা ল্যাঙ্গুয়েজ থাকবে, যাতে প্লুরালিজম বোঝা যায়। এটা কেন হয়েছে? এটা ডিউ টু এক্সপিরিয়েন্স অফ কংগ্রেস। এই এক্সপিরিয়েন্সটা মুসলিম লীগের ছিল না। সেই জন্য ওরা যেটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানকে এক্সপ্লয়েট করে নিজেদেরকে বানিয়েছে। এটা স্ট্যাটিস্টিক্যালি কিরকম করে দেখতে পারবেন, যদি আপনি পাকিস্তানের স্বাধীনতার পর থেকে 72 অব্দি দেখেন, পাকিস্তান কিন্তু রাইজিং সান অফ এশিয়া ইন ইকোনমি, ভারতের থেকে কয়েক গুণ ভালো।
ছিল, কারণ এক্সপ্লয়টেশন অফ ইস্ট পাকিস্তান বেনিফিটেড টু ওয়েস্ট পাকিস্তান, এটা যখন হচ্ছে, এটা থেমে যাওয়ার পরেই দেখা গেল ওরা শুধু ভাতাতে বেঁচে আছে। কার ভাতা? ইউনাইটেড স্টেটের ভাতা, ইউনাইটেড নেশনের ভাতা। বিকজ এটা বুঝতে হবে মুসলিম লিডারশিপ কাদের দ্বারা তৈরি করা, বেসিক্যালি তৈরি করা হচ্ছে যারা জমিদার শ্রেণী, যারা নিজেদের বাপ ঠাকুরদার জমি চাষ করিয়ে নিজেরা বসে বসে আয়েশ করে মদ মাংস খেত। আর আমাদের লিডারশিপ, কংগ্রেসি লিডারশিপ, তারা কিন্তু নিজে খেটে রোজগার করে নিজের নাম বানিয়েছে, সেই জন্যই এক্সপিরিয়েন্সড বলছি। ধন্যবাদ শান্তনুদা। আচ্ছা শান্তনুদাকে আমি যেভাবে জিজ্ঞেস করবো, আপনি একটু হিন্দুদের পার্সপেক্টিভটা বলুন যে মানে মোটামুটি পাকিস্তান হওয়ার পর থেকেই পূর্ববঙ্গে যে পরিমাণ হিন্দু হত্যা হয়েছে, তারপরেও সেই হিন্দুরা যে ওখানে ছিল ঠিক কিসের ভরসায় ছিল? প্রথমত ওরা যখন গেছে ওরা পুরোপুরি জেনে গেছে যে ওটা একটা পুরোপুরি ইসলামিক রাষ্ট্র। এরা সেকুলার ভারতবর্ষ বা নিজের ধর্মের ব্রাহ্মণদের দ্বারা তারা নাকি ভেদাভেদের শিকার হয়েছিল। তো তারা এই ভেদাভেদের শিকার হওয়ার পর তারা একটা সম্পূর্ণভাবে বিজাতীয় সংস্কৃতি বহন করছে এমন একটি দেশে গেল যেখানে শুধু ওদের ধর্মটাই চলে। কিসের ভিত্তিতে গেল? মানে তারা কি ইসলাম সম্পর্কে তাদের কোনো পড়াশোনা ছিল না? বিকজ দে ওয়ার অল এডুকেটেড ইন্ডিয়ানস, এডুকেটেড ইন্ডিয়ান বেঙ্গলিস যারা গিয়েছিল। আমি এই হিন্দুদের ব্যাপারটা এখন অনেক যুক্তি আমি শুনতে পাই, কিছু জন যেমন বলে আমরা ভারতকে ঠিক ভরসা করতে পারছিলাম না, এই যুক্তিটাও বলবেন। দ্বিতীয়ত হচ্ছে ওরা অনেকেই বলছো যে জমি জমা ছেড়ে আমরা কিভাবে আসবো, পশ্চিমবঙ্গে তো আমাদের কিছুই নেই, পূর্ববঙ্গে আমাদের সব আছে, আমরা কি করে ছেড়ে আসতে পারবো? কিন্তু যখন এই নারকীয় হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেটা দেখেও হোয়াট ওয়াজ দেয়ার পার্সপেক্টিভ একটু বলুন। প্রথমত বলে দিই যে যখন ভারত ভাগ হলো, মানে ভারত ভাগ হবে এটা জানতে পারলো সবাই, প্রথমত যারা উঁচু জাতি এবং ইকোনমিক্যালি হায়ার ছিল, হায়ার ক্লাস যারা, তারা কিন্তু বেশিরভাগ ভারতে চলে এসছে। কারা আসেনি? নিচু শ্রেণীর লোক, মানে ইকোনমিক্যালি ডাউন বা সামাজিকভাবে ডাউন, বা যারা জমি ছাড়তে চায়নি তারা, এবং পলিটিশিয়ানরা। কারণ এটা বুঝতে হবে, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের আগে কমিউনিস্ট পার্টি কিন্তু মুসলিম লীগের সাথে ইলেকশন লড়তো, তাদের সাথে থাকতো। কেন? কারণ যাতে কংগ্রেসকে সরাতে পারে, কংগ্রেসের মতন জগদ্দল পাথরকে সরাতে পারে। কারণ কি তারাই তো জিতে যাচ্ছে সব জায়গাতে, মিউনিসিপ্যালিটি ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, পঞ্চায়েত তখন ছিল না, মিউনিসিপ্যালিটি ইলেকশন, লোকাল ইলেকশন, সেন্ট্রাল, সব জায়গাতেই জিতে যাচ্ছে। এবার তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেদের একটা জায়গা বানানোর জন্য, এবং তারা একটা জিনিস জানতো যে এই যে আগেরবার বললাম যে মুসলিম লিডারশিপের কোনো এক্সপিরিয়েন্স সেভাবে নেই, এই হিন্দু লিডার্সদেরও সেইভাবেই এক্সপিরিয়েন্স ছিল বললে ভুল হবে, কিন্তু একটা এক্সপিরিয়েন্স ছিল। তো তারা দেখলো এই যে পাকিস্তান হচ্ছে, সেই পাকিস্তান কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি দরজা খুলে দেবে, যে আমরা পলিটিক্সে ঢুকতে পারবো, আমরা ক্ষমতার কাছাকাছি যেতে পারবো, যেটা ভারতবর্ষেতে থাকলে কংগ্রেসে কিন্তু কোনোদিনই যেতে পারতো না। বিকজ কংগ্রেসের অলরেডি একটা স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারতে ওই রকমভাবেই চলবে এবং তাদের দয়াতেই বেঁচে থাকতে হতো। তারা যদি পাকিস্তানে যায় তাহলে একটা ক্ষমতার জায়গায় যেতে পারে, যেরকম কিছু কিছু পদ তো পেয়েও ছিল, সেটা কিন্তু ভারতবর্ষ পেত না। এবার ব্যাপারটা হচ্ছে, এবার দেখুন মানে দেখো বলছি, সেটা হচ্ছে প্রথমত লোকাল যারা হিন্দু, যারা দলিত শ্রেণীর, যারা জেনারেল কাস্টে, তারা কোনোদিনও বিশ্বাস করতে পারেনি যে এই যে মৌলবাদী শক্তি এত বেড়ে যাবে যে আমার বাড়ির পাশে চাচা সে আমার মেয়েটাকে রেপ করার জন্য লালায়িত হয়ে উঠবে। সেটা কোনোদিনও ভাবেনি, এটা কেউ কোনো মানুষ ভাবতে পারে না। সত্যি কথা বলতে গেলে আমি রোজ একটা দোকানে গিয়ে আমি মাছ মাংস কিনছি, সে লোকটা মুসলমান, আমি কোনোদিনও ভাবতে পারবো যে ওই লোকটা যে আমার সাথে সবসময় কথা বলে, ছোটবেলা থেকে আমি তাকে দেখেছি, খেলেছি, সে আমার সাথে আমার পরিবারের বিরুদ্ধে এরকমভাবে একটা হিংসাত্মক মনোভাব
পোষণ করবে। কিন্তু উদাহরণের কি অভাব ছিল? এটা তো আমি অনেক পরের কথা বলছি, তার আগেই তো কলকাতায় হয়ে গেছে রক্তস্নান। আরে কলকাতাতে ঠিক আছে, নোয়াখালীতেও ঠিক হয়ে আছে, ঠিক গেছে, আছে, ঠিক আছে। হ্যাঁ। আমি ধরে নিচ্ছি এটা হয়েছে, ওরা সবই দেখেছে, সবই জানতো, তাও কেন আসেনি। আজকে কাশ্মীরে যে হিন্দুদেরকে হত্যা করা হলো, এই যে মুর্শিদাবাদেতেও হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, থেতলে মুখ ভেঙে দেওয়া হচ্ছে, তারপরে কলকাতার হিন্দুরা, তথাকথিত হিন্দুরা, তারা বলছে না মুসলমানরা শোষিত নিপীড়িত জাতি। মানে বলছেন তখনও এই ব্যাপারটা ছিল? এই মানসিকতা সবসময় হিন্দুদের ভেতরে ছিল যে সবাই ভালো আমরাই খারাপ, ওরা করলে আমরাও করছি। যেখানে শ্যামাপ্রসাদ বলছি, হিন্দু মহাসভা নাকি দেশ ভাঙতে, মানে মুসলিম লীগ যেরকম করে বলেছে দেশ ভাঙতে হবে, না হলে ইসলাম জলাঞ্জলি হয়ে যাবে, সেরকম নাকি হিন্দু মহাসভা বলেছে। এর কি কোনো সোর্স আছে? হিন্দু মহাসভা কি বলেছিল? হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে যারা বামপন্থী বা হিন্দু মতাদর্শ বা হিন্দুত্বের বিরুদ্ধে যারা থাকে তারা এই অ্যালিগেশনটা লাগায়, কারণ একটা সভাতে সাভারকর বলেছিলেন যে মুসলিমদের আলাদা জায়গা দেওয়া উচিত, হিন্দুদের আলাদা, কারণ হিন্দুরা এতটা মানে আক্রমণ হচ্ছে হিন্দুদের ওপরেতে যে হিন্দুরা মুসলমান জায়গাতে থাকতে পারছে না। এটা উনি একটা কনটেক্সটেতে বলেছিলেন, তার মানে দেশ আলাদা করতে হবে, জমি আলাদা করতে হবে, সব ভাগ করে দিয়ে দিতে হবে, এরকম বলেননি কেউ, সাভারকরও বলেননি। এবং সাভারকর ওর পরে অনেকবার এটাও বলেছেন যে আমি কোনোদিনও এটা বলিনি। মুসলিমরা বা মুসলিম লীগ সেটা কিন্তু বাস্তবায়ন করেছে। দেখুন, আজকে মুসলিমরা ভারতবর্ষতে বলে 15 সেকেন্ডে 15 মিনিটে আমরা করে নেব, অনেক হিন্দু লিডাররাও বলে আমরা মুসলমানদেরকে করে দেবো, কিন্তু ওটাকে সত্যি হয়? ওটা একটা জনগণের মানে রেসপন্স পাওয়ার জন্য এরকম করে বলে, কিন্তু সেটা একদম ডাইরেক্ট অ্যাকশন দিয়ে হবে সেটা সত্যি কেউ ভাবেনি। এটা হিন্দুরাও ভাবেনি, কিছু মুসলিম লিডাররাও কোনোদিনও ভাবেনি। এবার যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আমি পার্সপেক্টিভটা জিজ্ঞেস করছিলাম যে হিন্দুরা কেন থেকে গেল, মানে হ্যাঁ। ভারতের থেকেও বেশি পাকিস্তান হ্যাঁ, গভর্নমেন্ট হ্যাঁ। কেন পেয়ারের হলো? এবার ব্যাপারটা হচ্ছে যে সবসময় এটা দেখাবে যে মুসলিমরা এটা বলছে, হিন্দুরাও এটা বলছে, মানে একটা ইকুয়েট করার একটা জায়গা দেখতে পারবেন। বামপন্থীদের বলুন বা এমনি হিন্দু বলুন, তারা সবসময় ইকুয়েট করে যে ওরা ভুল নয়, দেখুন আমরা করেছি সেই জন্যই ওরা রিপ্লাইটা দিয়েছে, মানে এমন হতেই পারে না যে ওটা ওদের থেকে আগে এসছে। এই জিনিসটা সবসময় একটা ইকুইভ্যালেন্ট করেছে আবার দেখার চেষ্টা করবে, এটা সবসময়ই ছিল, এটা আজ বা কাল বলে নয়। এবং তারা এটাই দোষারোপ করে, মানে ও পূর্ববঙ্গ থেকে যারা এসছে এখানে লাঠি খেয়ে ঝাঁটা খেয়ে তাদের মা বোনদের রেপ করে এখানে পাঠিয়েছে, তারা সব এখানে এসে কিন্তু ওই মৌলবাদী চিন্তাধারার বিরুদ্ধে কিছু কথা বলে না। তারা কি বলে, এখানের হিন্দুরাও দেখো কতটা মানে সাম্প্রদায়িক ছিল, সেই জন্যই ওখানে হয়েছে। আর আমাদেরকে এই পশ্চিমবঙ্গে কতটা অত্যাচারিত হতে হয়েছে হ্যাঁ, এটাও বলে। তুমি সিনেমাগুলো দেখবে, মৃণাল সেন, ঋত্বিক ঘটকদের। না, মৃণাল সেন তো আলাদা জিনিস, মৃণাল সেন সবসময় দেশভাগের ঘটনা দেখাবে, কিন্তু তাদের জন্য হলে সেটা কিন্তু কোনোদিনও বলবে না। যে হিন্দুরা ওখানে যারা ছিল তারা কি বলেছিল যে এখান থেকে চলে যাও, কোনো হুমকি দিয়েছিল? কিচ্ছু করেনি। পশ্চিমবঙ্গে হোক ভারতের যে কোনো প্রান্তে হোক, তারা কিন্তু বলেনি আলাদা রাষ্ট্র বানাবো, আলাদা রাষ্ট্র বানাবো, এর জন্য কাউকে মারেও নি। ওখানে মেরে জমি জমা নিয়ে ভিটে ছাড়া করে বার করে মেয়ে নিয়ে, মানে যখন তারা বর্ডার পার করাচ্ছে, নদী পার করেছে, তখন বলে দেয় যে আমাদেরকে উপঢৌকন দিতে হবে, না হলে যেতে দেবো না। কিন্তু মানে এইভাবে অত্যাচার করার পরেও তারা এটা বলবে যে মুসলমানরা তো অত্যাচারিত হচ্ছে। ধরো দুনিয়াতে প্যালেস্টাইন দেখো, গাজা দেখো, কতটা অত্যাচারিত হচ্ছে, আমার প্রাণ ভেঙে যাচ্ছে, কিন্তু পাশের দেশটাই বাংলাদেশ যেখান থেকে ওরা এসছে সেটা মনে থাকে না, সেটা ঠিক ভুলে যায়, মানে একটু গাঁজা খাওয়ার সাথে সাথে ওটা উড়ে যায় ধোঁয়ার সাথে। একটা ছোট্ট অভিজ্ঞতা তাহলে বলি, আপনি তো পুরো মুসলমান সমাজকে বলছেন, আমি একটু বলি কাশ্মীর নিয়ে একটা কথা বলি আপনাকে। কাশ্মীরে আপনি রিসেন্ট লাদাখে দেখলাম ইরানের যে আয়াতুল্লাহ খোমেনি, তার জন্য বিশাল প্রতিবাদ পুরো লাদাখ জুড়ে। এই কাশ্মীরে শ্রীনগরে একবার প্রতিবাদ হতে দেখলাম যখন হিজবুল্লাহর যে ইসমাইল হানিয়ে নাকাকে, তাকে যখন নাসরাল্লাহ নাকাকে মারলো, যখন ইসরায়েল বম্বিং করে মারলো, তখন তার জন্য আবার বিশাল বড় মিছিল, মোল্লা মমিনা পুরো তাদের ভিড় পুরো রাস্তায়।
কাশ্মীরে। খুব ভালো। এমনকি পাকিস্তানে যখন ব্লাস্ট হলো সেখানকার শিয়া মুসলিমদের জন্য তারা প্রতিবাদ করলো। যখন পেহেলগাঁওয়ের হিন্দুদের মারা হলো, হিন্দু পর্যটকদের, তখন এদের মুখ দিয়ে পাকিস্তান মুর্দাবাদ বেরোয়নি। আজকে যখন পাকিস্তানের যে মানে উগ্রবাদটা পাকিস্তান তৈরি করেছিল উগ্রবাদীদের, তাদের জন্য যখন ওখানকার শিয়া মুসলিম মারা গেল, তখন এখানকার মুসলমানরা বলছে পাকিস্তানি হুকুমত মুর্দাবাদ। এরা পাকিস্তানের জন্য বললো, পাকিস্তানিদের জন্য। কিন্তু অদ্ভুতভাবে 19 জানুয়ারি 1990 ওদের কিন্তু মগজে থাকে না। এই একই জিনিস, ওই দিন কোনো ফেস্টুন নয়, কোনো পোস্ট নয়, কোনো রাস্তায় বেরিয়ে প্রতিবাদ নয়, একটু মোমবাতি জ্বালানো নয় ওই দিন। বাড়িগুলো খাঁ খাঁ করছে, অবন্তিপোরা, কুপওয়ারা। আমি বছর দুয়েক পূর্বে একবার আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার কাশ্মীর, সৌভাগ্য বলতে পারি। কিন্তু গেলাম শ্রীনগর, বারামুলা, কুপওয়ারা, ওই জায়গাগুলোতে পুরো বাড়িগুলো পড়ে, একটা লোকে কেউ আসে না, কেউ নেই, নো ওয়ান। এবার এটাতে বলতে গেলে প্রথমত বুঝতে হবে আম্বেদকর যিনি কনস্টিটিউশন লিখেছেন সে কি বলেছিলেন এদের উপরে। বলেছিলেন মুসলিম ব্রাদারহুড কোনোদিনও ইউনিভার্সাল ব্রাদারহুড নয়, ওরা কিন্তু মুসলমানদেরই ভাই। And Muslims talk about brotherhood, it's not universal brotherhood, it's Muslim brotherhood. এবার এটাতে কিন্তু আমি যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে যে মুসলমান তাদেরকে বলছি না, না। কেন কি এটা বামপন্থীরা মানে ট্রান্সলেট করবে ওরকম ভাবি যে আমি মুসলমান জাতিকে গালাগাল করছি না, যেটা ভুল সেটা বলছি। প্রথমত বলতে হয় এই ইরানের জন্য, সিরিয়ার জন্য, গাজার জন্য, প্যালেস্টাইনের জন্য এদের প্রাণ কাঁপে, ব্যথা হয়। কেন? কারণ ওখানে মুসলমানরা মরছে, সহযোদ্ধারা মরছে। এবার একটা কথা বলুন, যে এটা আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে একটা সেনা, যে কোনো সেনা, সে যখন যুদ্ধ লড়ছে সে কি মানে তার এনিমি যে সেনা আছে তার জন্য কাঁদবে? না, একদমই না। তাহলে ওরা হিন্দুদের জন্য কাঁদবে কেন? আবার এখানে যখন একটা কথা বললেন, হয়তো আমাদের ভারতবর্ষ সত্যি ইউনিক, সেই জন্যই হয়তো কার্গিলে মৃত্যুর পর কিন্তু দেখা গেছিল সেখানকার পাকিস্তানি সৈনিক যারা এপারে ঢুকে এসে মারা গিয়েছিল তাদেরকে কিন্তু প্রপার সৎকার সব করা হয়েছিল, তাদের ফ্যামিলি মেম্বার তো না, মানে বডিগুলোকে ফেরত দেওয়া হয়েছিল উইথ ফুল রেসপেক্ট। এবার এখানে আবার এটা হয়তো আমাদের উদারতা হতে পারে। সেটা আরেকটা জিনিস, যখন 72-তে যখন আমরা জিতলাম, 93,000 পাকিস্তানি সৈন্যকে আমরা সারেন্ডার করালাম, ক্যাদ করলাম বা নিজেদের কাছে নিলাম, প্রিজনার অফ ওয়ার করলাম, তখন কিন্তু তাদেরকেও আমরা ভীষণ ভালোভাবে রেখেছিলাম। এবং তাদের মানে সৈন্যদের যারা বাবা মা, তারা নিজেরা ভারত সরকারকে বলেছিল যে আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি যা অত্যাচার আমাদের ছেলেরা করেছে তার বিপক্ষে এরকম ভালো সৎকার আমরা পাবো। এটা একটা হতে পারে যে শ্রীরামের শিক্ষাই এটা, যখন শ্রীরাম রাবণের সাথে যুদ্ধ করছে তখন সে কিন্তু যে অসুররা রামের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরও সৎকার করেছিল, যে বলেছিল যখন বেঁচে ছিল তখন আমার শত্রু, যখন মারা গেছে তখন আমার শত্রু নয়, সবাই জীব। এই শিক্ষাটা আমাদের মধ্যেই শুধু আছে, এটা হিন্দুদের ভেতরেতেই আছে, এটা অন্যদের থেকে এক্সপেক্ট করা যায় না। তো যে মুসলমানরা র্যাডিক্যালাইজড হয়ে গেছে, পুরো সমাজ মেজরিটি র্যাডিক্যালাইজড হয়ে গেছে, যে কাশ্মীরেতে কংগ্রেসি গভর্নমেন্টের আন্ডারেতে ওপেনলি সৈন্যদের সামনে শ্রীনগরেতে গরু কাটা হতো, তাদেরকে বলা হতো তোরা কি করতে পারবি করে নে, তোদের সরকার একটা নতুন সরকার, তাদের থেকে কি আর এক্সপেক্ট করা যায় না। তাও এখন বিজেপি গভর্নমেন্ট এসে একটু ভালো হয়েছে যে ওখানে ওপেনলি কিছু করা যায় না, মানে এরকম ভাবে গালাগালটা করা যায়। মানসিকতাটা কিন্তু আজও রয়েছে, সুযোগ পেলেই কিন্তু মাথাটা তুলবে। এই মানসিকতা থাকবে যতদিন বেঁচে থাকে। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি সুদীপ্তদা অনেক মানে গুরুত্বপূর্ণ তথ্য দিলে, যেগুলো আজকের এই 21শে ফেব্রুয়ারির এই মিথ, যেটা আমরা সারাক্ষণ একটা এই দিনটা ফেব্রুয়ারি আরো একটা মিথ থামে
যে বলা হয় যে রফিক শফিক বরকত জব্বার হ্যাঁ। সালাম সবাই মিছিলে এসেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সে মিছিলে গুলি খেয়েছিল। হ্যাঁ। এটা কিন্তু একদম ভুল। সবাই কিন্তু ছাত্র ছিল না, সবাই কিন্তু মিছিলে ছিল। এটা কে ছিল তাহলে? এরা কেউ এসেছিল তার আপনজনকে চিকিৎসা করাতে, কেউ বেরিয়েছিল বাজার করতে, কেউ তখন মিছিলের পাশ দিয়ে রিক্সায় করে যাচ্ছিল, কেউ রিক্সা চালক ছিল, কেউ রিক্সা প্যাসেঞ্জার বসেছিল। কি এ তো মানে বিশাল বড় তথ্য। মানে এদেরকে সেফ দাঁড় করে দেওয়া হয়েছে ভাষা শহীদ হিসেবে। ভাষা সাহেব মানে দাঁড় করে দিয়েছে। আর তোমাকে আরো একটা কথা বলে রাখি, গুলি চালিয়েছে কিন্তু পূর্ব পাকিস্তান পুলিশ। ওই পশ্চিম ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস রাইফেল এবং পূর্ব পাকিস্তান পুলিশ। আচ্ছা। মূলত পূর্ব পাকিস্তান পুলিশ। এটা কিন্তু পশ্চিম পাকিস্তানে তখন কোনো ভূমিকা ছিল না। দেখো ওই সময় যারা পার্লামেন্ট বলছে যে বিধানসভায় যেসব নেতারা ছিল, যাদের নির্দেশে গুলি চালানো হয়েছিল, তারাই কিন্তু 1971 সালে গিয়ে খুব বড় ভাষা প্রেমিক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। যেসব মুসলমানরা আছেন তাদের নির্দেশে গুলি চালানো হয়েছিল। খুব মানে গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক কথা। রফিক তো রিক্সা চালাতো। তার মানে এটা পুরোটাই ফেক। তার মানে এই যে ভাষা বলা যাবে না ভাষা, হ্যাঁ শুধুমাত্র বরকাতই শুধুমাত্র ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার মানে দেখুন, আমি এখানে দর্শক বন্ধুদের বলছি, প্রত্যেকের কিন্তু ওটাই যে মানে সেনাবাহিনী বলছে পুলিশ এলোপাতারি ভাবে গুলি চালাচ্ছিল, মানে যাকে সামনে বলে তাকে গুলি চালাচ্ছিল এবং পথচারীরা মারা যায়। এবং একটা কথা, এখানে কিন্তু অনেক লাশ কিন্তু পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে গায়েব হয়ে যায় এবং এখানে যেসব হিন্দুগুলো যারা অংশগ্রহণ করেছিল তাদের নামগুলো কখনো প্রকাশ করা হয়নি। খালি তারপরে খালি মুসলিমদের এগিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল দেখো ভাষার জন্য মুসলিমরা কি করে। তা সুদীপ্তদা এবং শান্তনুদার থেকে আজকে আপনাদের বলছি দর্শক বন্ধুরা, আপনারা অনেক তথ্য পেলেন, আপনারা জানতে পারলেন। তাই দয়া করে এই রাজনৈতিক ন্যারেটিভের ফাঁদে পা দেবেন না। আজকে এতদিন একটা মানে প্রি বিজেপি যখন সময় ছিল, যখন বিজেপি আসেনি, যখন এত মানে বিজেপির মানুষজন মানে যারা নিজেদেরকে হিন্দুত্ববাদী বলে পরিচয় দেয়, তাদের যখন সংখ্যা ছিল না, তখন আব্দুল জব্বার এদের নিয়ে একটা মাতামাতি হতো। এখন নতুন শুরু হয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত এবং আরও কিছু হিন্দু মানুষজনদের নিয়ে মাতামাতি, রণদা প্রসাদ সাহ পড়ছে। আজকে আমরা অরাজনৈতিক হিন্দু সংগঠন যারা আসলে হিন্দুত্ববাদের কথা বলি, ওসব ওই ভিউ পাওয়ার জন্য বড় বড় বাতেলা দিই না। আজ আমরা সবাই মিলে আজকে এই 21শে ফেব্রুয়ারি যে প্রকৃত ইতিহাস, সেটা আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আর একটা কথা, আমি যে বললাম যে রণপ্রসাদ শাহ এদেরকে মারলো কেন? হ্যাঁ, যদি যোগেন্দ্রনাথ মন্ডল 50 সালে 10ই অক্টোবর যদি পাকিস্তানের তিনটে মন্ত্রিসভা কমনওয়েলথের পাকিস্তানের প্রতিনিধিত্ব তিনি ছিল, সবকিছু ছেড়ে না দিয়ে যদি ভারতে না আসতো এবং পাকিস্তানে থাকতো এবং 71 পর্যন্ত যদি থাকতো, তাহলে তাকেও কিন্তু পাকিস্তান সেনাবাহিনীরা হত্যা করতো। যোগেন মন্ডলকে হত্যা করতো। হ্যাঁ, তিনি তো ভয় পেয়েছিলেন, সেই জন্যই তো পালিয়ে এলেন। যোগেন মন্ডলকে এমন ছিল যে পাকিস্তানের পরবর্তীতে মানে 1950 সালে পাকিস্তানের একটা থানার ওসি, যার ওর আন্ডারে যে ওসিকে চাইলে সে মানে লাথি মারে চাকরি থেকে বেরও করে দিতে পারে, সে ওসি পর্যন্ত যোগেন্দ্রনাথ মন্ডলকে পাত্তা দিত না। বুঝুন, আপনারা বুঝুন, এখনো সময় আছে। আর ওই সময় যোগেন্দ্রনাথ মন্ডল পালিয়ে এসেছিল। কি হয়েছিল যে শীতকালীন অধিবেশন শুরু হবে করাচিতে, তখন ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট ছিল না, চালু হয়নি। 1951 সালে চালু হয়, তখন পাসপোর্ট ভিসা চালু হয় 1954 সালে। তখন কি হতো, কলকাতা থেকে বিমান পাল্টাতে হতো, বুঝলে। এখন যোগেন্দ্রনাথ মন্ডল করাচি যাওয়ার নাম করে যে আমার পুরো পরিবার ধরে করাচি যাব, ওখানকার লিয়াকত আলী খান সহ পাকিস্তানের নেতারা আমাদের ফ্যামিলিদের সাথে মিলবে, পার্টি হবে, অধিবেশন শুরু হবে। এই করে ফ্লাইটে উঠলো ঢাকা থেকে, কলকাতায় নামলো এবং কলকাতায় নামার পরে যে করাচির যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা ধরেনি, সেখান থেকে চলে এসছে, নেমে দিল। এবং তৎকালীন যে কলকাতাতে যে পাকিস্তানের এমবেসি ছিল সেখানে তার ইচ্ছাপত্র পাঠিয়ে দিল। এরকম পরিস্থিতি যাতে আমার ব্যাপারে। এবং যোগেন্দ্রনাথ মন্ডল কি বলেছিল যে দলিত ভাইরা আমার উপরে ভরসা করো, যদি পাকিস্তানের মুসলিমরা তোমাদের মধ্যে কোনো অত্যাচার করে তাহলে সমস্ত দলিতদেরকে দিয়ে আমি প্রথমে পূর্ব পাকিস্তান বলছে ভারতে পাঠিয়ে দেবো, তারপর সর্বশেষ আমি আসবো। কিন্তু ব্যাপারটা হয়েছিল কিন্তু তার ঠিকই উল্টো।
উনি নিজেই কিন্তু শব্দ পালিয়ে এসেছিল একেবারে ফরাসি যার নাম করে, এবং শেষে তখন কি করলো, তখন বিধানচন্দ্র রায় পাকিস্তানে ফ্লাইট পাঠিয়েছিল, ট্রেন পাঠিয়েছিল, বাস পাঠিয়েছিল, বরিশালে স্টিমার পাঠিয়েছিল যে হিন্দুদের আনার জন্য। সেই উৎসবান্নার মানে বিধানচন্দ্র রায়। হ্যাঁ, এখনো সময় আছে, এখনো কিন্তু সময় আছে। আপনারা বুঝুন, আপনারা জানুন যে জিনিসটা, যে ইতিহাসটা আমার এই দুই সহযোদ্ধা তুলে ধরলেন, সহকর্মী তুলে ধরলেন, এর পুনরাবৃত্তি কিন্তু পশ্চিমবঙ্গে হবে এবং একদিন এই ক্যান্সার সারা ভারতে ছড়িয়ে যাবে। তাই বুঝুন, জানুন, বাস্তবটা জানুন আর সতর্ক থাকুন। আজকে এই সাথে আমি আজকের এই পডকাস্ট শেষ করছি। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।